দেখুন, বাংলায় মানুষের সরকারি স্বাস্থ্য বীমা নিয়ে রাজ্য সরকারকে বারবার অবস্থান বদল করতে হচ্ছে। কোন কারণে অবস্থান বদল, সেটা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আগেই বলেছিলাম। তো পরবর্তীকালে দুবার অবস্থান বদলের কথা শোনা যাচ্ছে। ফলে আমাদের বক্তব্য এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং একটা পূর্ণাঙ্গ বিবৃতি তার কিন্তু জনসমক্ষে আনা উচিত। তার কারণ, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন। স্বাস্থ্যসাথী বাড়ির মহিলা সদস্যকে কেন্দ্র করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা, বিনামূল্যে চিকিৎসা এবং সরকারি যে হাসপাতাল, তারপরে জেনেরিক ওষুধ, ওগুলো আলাদা পার্ট, আমি তার মধ্যে যাচ্ছি না। মানুষের অনেক রকম রিলিফ ছিল। আর পাশাপাশি তার সঙ্গে এই স্বাস্থ্যসাথী কার্ড তখন থেকে বিজেপি বলে আসছিল সেখানে আয়ুষ্মান ভারত আনতে দিতে হবে, আয়ুষ্মান ভারত। তো সেখানে আমরা বারবার বলেছিলাম যে আয়ুষ্মান ভারত এটায় সবাই এন্টাইটেলড নন, সবাই তো যোগ্য বলে বিবেচিত হবেন না, অনেক মানুষ বাদ যাবেন। বরং স্বাস্থ্যসাথী সব মানুষ পাচ্ছেন। ফলে জোর করে এই আয়ুষ্মান ভারত বলার কোনো, সেখানে মানুষকে পুরো উপকারটা পাইয়ে দেওয়া যাবে না। সরকার উল্টেছে। এরপর ঘোষণা হলো আয়ুষ্মান ভারত বাংলায় হবে। এবং এরপর আমরা বিধানসভা কক্ষে সরকারের একটি মুদ্রিত ভাষণে আমরা দেখলাম, সেখানে বলা হচ্ছে একটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বা যারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য দেওয়া হবে। এটা লিখিতভাবে কিন্তু রয়েছে, লিখিতভাবে রয়েছে বিধানসভায়। তো তাহলে কি দাঁড়ালো, যে আয়ুষ্মান ভারত তার মানে সবাই পাবে না। এবার যারা পাবেন না তাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। এরপরে আমরা আবার একটা নতুন ঘোষণা দেখছি, সেখানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলটা বাদ যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের জন্য আলাদা একটি রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা আনা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এক, নির্বাচনের আগে মানুষকে বারবার যেটা বলে বিভ্রান্ত করা হয়েছে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত, এবং তৃণমূল যেটা বলে এসছে, আমরা যেটা বলে এসছি যে আয়ুষ্মান ভারত সবাই পাচ্ছেন না, পাবেন না, ক্রাইটেরিয়ায় বাদ যাবেন। আজকে দেখা যাচ্ছে সেটা সত্যি। এরপরে যদি বলা হয় আবার একটা 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা, তো সেটা তো স্বাস্থ্যসাথী ছিল, তাহলে আপনারা স্বাস্থ্যসাথীটা বন্ধ করলেন কেন? তাহলে তো স্বাস্থ্যসাথী ছিলই। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁর সময় সকলের জন্য করে দিয়েছিলেন। তো তাহলে স্বাস্থ্যসাথী নয় আয়ুষ্মান ভারত, আবার বলা হবে আয়ুষ্মান ভারতে হবে না, তাদের জন্য একটা বীমা। চূড়ান্ত বিভ্রান্তি। এক, স্বীকার করে নিতে হবে আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়। কজন পাচ্ছেন, কজন এন্টাইটেলড, কজন উপভোক্তা? 2, তাহলে উপভোক্তা নন সেরকম মানুষের জন্য যে বীমার কথা বলা হচ্ছে সেটা কজনের জন্য? 3, স্বাস্থ্যসাথী কজন উপকার পেয়েছেন? এবং সর্বশেষ প্রশ্ন, তাহলে স্বাস্থ্যসাথীটাকেই ফিরিয়ে আনা হোক, স্বাস্থ্যসাথীকে স্বীকৃতি দিয়ে রাখা হোক। এ ব্যাপারে রাজ্য সরকার বারবার অবস্থান যেহেতু বদল করছেন, তাদের একটা স্পষ্ট বিবৃতি জরুরি। এটা আমরা খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টা। কারণ মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্যে রিলিফ দেওয়ার চেষ্টা করেছেন। এখন মানুষ সেই রিলিফটা পাচ্ছেন না বলে বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে স্বাস্থ্যসাথীটাকেও নষ্ট করা হয়েছে, আয়ুষ্মান ভারত সবাই পাচ্ছে না, তাহলে বাকিদের জন্য কি? মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তো মাথাপিছু 5 লক্ষ হতে পারে না। ফলে এই যে একটা মুদ্রিত বিবৃতি এখানে রয়ে গেল যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তো
এরকম পার হেড 5 লক্ষ টাকা কীভাবে সম্ভব সেটা? ফলে আবার এখন যেটা বলছেন যে স্বাস্থ্য বিমা নতুন একটা, যারা আয়ুষ্মান ভারত পাবেন না, তাহলে হোয়াই নট স্বাস্থ্যসাথী কন্টিনিউড হোক। মেনে নিন যে স্বাস্থ্যসাথী সবার জন্য ছিল, স্বাস্থ্যসাথীতে এত মানুষ উপকার পেয়েছেন, একটা তুলনামূলক হিসাব দিন যে স্বাস্থ্যসাথী গত কবছর কতজন মানুষ পেয়েছেন, কত টাকার কভারেজ ছিল। আর আয়ুষ্মান ভারত তার কি অবস্থা? কেন আর একটা বিমার কথা বলতে হচ্ছে? আর আর একটা বিমার কথা যদি বলতে হয় তাহলে কেন স্বাস্থ্যসাথীকেই কন্টিনিউ করা হবে না? বলছি যে বারুইপুর কাণ্ডে রাশেদ আলী তিনি তো গ্রেফতার হয়েছেন, যে সূত্রপাত সেটা বলতে নাকি লাঠি কি শুরু করেছিল, তার কারণ হচ্ছে মির্জামিতার বাড়িতে গিয়ে তার মা বাবার সঙ্গে তুমি দেখা করেছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে। এই বিষয়টা যেহেতু পুলিশ প্রশাসন এবং তদন্ত, আমরা সমস্ত খবর সংগ্রহ করা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ কোনো একটা কারণ দেখিয়ে গ্রেফতার করেছে, কিন্তু সেইটা তার কোনো যৌক্তিকতা ছিল কি নেই আমরাও আমাদের যে বিভিন্ন সোর্স আছে আমরা সমস্ত রকম খবরাখবর নিচ্ছি। কিন্তু একটা জিনিস আপনারা তাহলে খেয়াল রাখুন যে কত বড় মিথ্যাচার আরজি করার সময় হয়েছে। যে আরজি করে যখন কোনো ভয়ঙ্কর ঘটনাটি ঘটল, অভয়ার মৃত্যু, তারপরেই একটি সংগঠনের তরফে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যায় যে ক্ষতিপূরণ দিতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সরকারি গাইডলাইন মেনে যে এই ধরনের ক্ষেত্রে, দেখুন মৃত্যু টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না, কিন্তু সরকারের খাতায় বিভিন্ন ধরনের মৃত্যু এবং আহতের ক্ষতিপূরণের নিয়ম এবং রীতি আছে, এবং সেটা একটা কাঠামো করা আছে, সারা ভারতবর্ষে সেই কাঠামোটা চালু আছে। তাহলে তখন রাজ্য সরকার সংশ্লিষ্ট পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন। তখন বলা হয়েছিল মুখ বন্ধ, অমুক তমুক, কেন টাকা দেবেন, টাকা নেব না, কত কি। তাহলে এখনো তো নতুন সরকার টাকা দিচ্ছেন, তাহলে এখন তো সেই ব্যক্তির সেই সব কথাবার্তাগুলো শোনা যাচ্ছে না। তাহলে তখন যেগুলো বলা হয়েছিল, আর তখনও তো নিয়ম মেনে হয়েছিল। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা সারা ভারতবর্ষের খুব অপ্রিয় বিষয়, যেটা খুব কুৎসিত মৃত্যু হলে, দুর্ঘটনায় মৃত্যু, অমুক মৃত্যু, জখম, চিকিৎসা, আলাদা আলাদা ভাগ থাকে, এত টাকা সরকারকে সেই পরিবারকে দিতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও সেটা দিতে গেছিলেন। তখন সেটা নিয়ে সিন ক্রিয়েট করে বলা হলো ঘুষ দেওয়া হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কেন টাকা দেওয়া হবে? সেই টাকাটা তো এখনো দেওয়া হলো, সেই টাকাটা তো অন্য রাজ্যেও দেওয়া হচ্ছে। এই টাকাটা দেওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। এখন সরকার তার বিধিবদ্ধ নিয়মে কোনো একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার টাকা দিচ্ছেন। আমরা সেটাই বলতে চাইছি। তাহলে যে বা যারা অভয়ার সময় নানা রকম মিথ্যা কুৎসা ছড়িয়ে উত্তেজনা তৈরি করেছিলেন, তারা এখন মুখে সেরেটে আটকে বসে আছেন কেন? আমরা কিন্তু একবারও বলছি না এখন টাকা দেওয়াটা ভুল। টাকাটা সরকার বা এখনকার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দিয়েছেন, দিতে পারেন। একই কাজ আগের মুখ্যমন্ত্রী করেছিলেন, তখন সেটা নিয়ে কিন্তু নাটক করা হয়েছিল, নেব না, ঘুষ দিতে আসছে, কত বড় বড় কথা। কিসের ঘুষ, কেন ঘুষ? সরকারি নিয়মে রয়েছে এটা, এবং সেটা পুলিশ প্রশাসনকেই গিয়ে বলতে হয়, দিতে হয়, অফার করতে হয়। কে নেবেন কে না নেবেন তার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে সেটা ঘুষের টাকা। তো যারা সেই সময় এই ঘুষের টাকা বলে এত কথা বলেছিলেন, তারা মুখে সেলোটেপ আটকে বসে আছেন কেন? এখন মেনে নিন। আজকে নির্যাতিতার পরিবার বারবার বলেছে যে তারা কাউকে অশান্তি তৈরি করতে বলেন। এক্ষেত্রে লাহিকে দাবি ছিল যে তিনি নাকি পরিবারের সঙ্গে দেখা করে তাদের সম্মতি নিয়ে কথা বলেছেন, কিন্তু যে ওই পরিবারের প্রতিনিধি আমাদের বাড়িতেই আছেন। এ ব্যাপারে তো কিছু বলতে পারবো না, কারণ আমরা বিষয়টা ওই ভয়ঙ্কর ঘটনাটার পর আমরা সবাই তার দোষীদের গ্রেফতার, শাস্তি, এগুলো আমরা দাবি করেছি। কিন্তু এই যে এখন যে বিতর্কটি আসছে যে এখন যিনি ধৃত তিনি ওখানে গেছেন কি না, কথা বলেছেন কি না, এ বিষয়টা আমরা খবরাখবর নিচ্ছি। এ বিষয়টা আমরা কোনো মন্তব্য এক্ষুনি করছি না। যারা প্রতিবাদে নেমেছিল মানে ব্যাপকভাবে ধরপাকড় করা হচ্ছে,
উস্কানি দেওয়ার অভিযোগ। সেটা একাধিক জায়গা থেকেই অভিযোগ আসছে যে একটা যে কোনো বিষয়ে প্রতিবাদ কিছু হলেই যদি উস্কানি বলা হয় বা গ্রেফতার করা হয় বা যে কোনো কারণে সেখানে গিয়ে আগে পুলিশ চলে যায়, তো সেগুলো কতখানি পুলিশের যাওয়া উচিত দরকার, কতটা চাপ তৈরির জন্য, কতটা প্রতিবাদ দমন করার জন্য, কতটা প্রতিবাদের আওয়াজ যাতে না ওঠে চাপ সৃষ্টির জন্য, সেগুলো খতিয়ে দেখছে সবাই। গুন্ডা দমন আইন চালু হয়ে গেল আজ থেকে, এবং এটা যেটা অভিযোগ উঠছে যে এরপরে তো পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা দেওয়া হচ্ছে, যাকে খুশি গুন্ডা দমন আইন যেটি চালু হয়েছে, এই আইনটি গুন্ডা দমন আমরা সবাই চাই, কিন্তু এই আইনের মধ্যে দিয়ে এমন কিছু বিষয় এসছে সেগুলি আরও বিপজ্জনক এবং সরকার সেগুলি অপব্যবহার করতে পারেন, এই আশঙ্কা থেকে সেগুলি পরিবর্তনের দাবি করা হয়েছে। গুন্ডা দমন আইন আমরা সবাই নিশ্চিতভাবে চাই কড়াভাবে থাকুক, কিন্তু এর আগে আইপিসি সিআরপিসি ছিল, এরপর ন্যায় সংহিতা এসছে, তো তাহলে এমন কোথায় ফাঁক ছিল যে এটা আনতে হলো? এবার দেখা যাচ্ছে যে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা যাবে, যে ব্যক্তিকে আটকে রাখা যাবে সেই ব্যক্তি আইনজীবী দিতে পারবেন না, কোর্টে প্রডিউস করা হবে না। এখন যেরকম নিয়ম আছে আপনাকে অ্যারেস্ট মেমো সঙ্গে সঙ্গে দিতে হবে, নতুন আইনে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো হাতে কদিন সময় পাওয়া যাবে, 24 ঘন্টার মধ্যে কোর্টে তোলার নিয়ম আছে এখন। এখানে দেখা যাচ্ছে কোর্ট বলে কিছু নেই, কোর্ট আর জুডিশিয়ারিকে বাইপাস করে রাজ্য সরকার নিয়ন্ত্রিত একটি অ্যাডভাইসারি কমিটি, তাকে পুলিশ স্যাটিসফাই করবেন। পুলিশের কোনো অফিসার বলবেন এই ব্যক্তিকে এই অনুমানে আমরা আটকে রেখেছি এবং সেটা জাস্টিফাইড, এবং সেই ব্যক্তি কোনো আইনজীবী দিতে পারবেন না। ফলে এই গোটা বিষয়টা আমরা মনে করি গুন্ডা দমনের জন্য যে আইন আগেও ছিল, যে আইন ইতিমধ্যেই কাঠামোয় রয়েছে, সেগুলি কার্যত যথেষ্ট ছিল, কিন্তু কোর্ট এবং জুডিশিয়ারিকে অ্যাভয়েড করে নতুন যে বিষয়গুলি ইনক্লুড করা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি। আমরা এখনো বলছি যে সরকার এই পার্টিকুলার কয়েকটি সাব ক্লজ যেগুলি রয়েছে, কিছু সাব ক্লজ, সেগুলো কিন্তু মানে এটা গুন্ডা দমনের বদলে মানে প্রতিপক্ষ দমন, তার রাজনৈতিক কাজে বেশি লেগে যাবে। কোথাও কি মনে হচ্ছে সরকার প্রতিবাদ বা বিক্ষোভকে কোনো রকম ভয় পাচ্ছে? দেখুন, একটা সরকার ক্ষমতায় এসছে, এত তাড়াতাড়ি তাদের সব বিষয় সমালোচনা করাটা ঠিক নয়। তবুও কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত পুলিশি তৎপরতা এবং অতিরিক্ত পুলিশের বাড়াবাড়ি, বিরোধী দল ভাঙতে পুলিশ কাজ করছে সে নয় একটা দেখা যাচ্ছে, আবার রাস্তায় ফিতে মাপতে গেলে পুলিশ গিয়ে হাজির হয়ে যাচ্ছে। আবার ইন্টারেস্টিংলি যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করে অন্যদিকে যাচ্ছেন, পুলিশ আবার তাদের দিকটা দেখতে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশনের মালিক, পুলিশ কিন্তু তার কাছে যায় না। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে খুন হয়ে যাওয়া ব্যক্তির স্ত্রী যাচ্ছেন, আর খুনের মামলায় অভিযুক্ত তিনি অন্য মঞ্চে বসে আছেন বলে পুলিশ তাদের দেখতে পাচ্ছে না। ফলে পুলিশ অত্যন্ত সুকৌশলে বিরোধী দলকে ভাঙার কাজে যতটা ব্যবহৃত হচ্ছে, মানুষের আসল গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে নিশ্চিতভাবে আমরা আশা করব যে পুলিশকে মুখ্যমন্ত্রী যথাযথভাবে একটা নিরপেক্ষ চেহারায় ব্যবহার করবেন। আজকে একটা ভাইব্রেন্ট ভিলেজ নিয়ে রাজ্য সরকারের যে নোটিফিকেশন সেটা শুরু হচ্ছে, এবং সীমান্ত এলাকায় এই সুরক্ষায় জোর দেওয়ার জন্য এই গ্রামগুলোকে নিয়ে আসা হচ্ছে অরুণাচল প্রদেশের মতো। তো উত্তর 24 পরগনার বাগদা এলাকার 5টা গ্রাম অলরেডি চিহ্নিত হয়ে গেছে। এই বিষয়ে না, এটা একটা প্রশাসনিক বিষয়, নিশ্চিতভাবে আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখবে। ওই এলাকার গ্রাউন্ড রিয়েলিটি কি, ওখানকার মানুষ কি বলছেন, তাদের সুবিধা অসুবিধা নিশ্চিতভাবে আমরা খতিয়ে দেখব। কিন্তু প্রশাসন প্রথমে একটা কিছু করছে বলেনি সঙ্গে সঙ্গে তাকে মানে খারাপ বলে শুরু করব, আমরা সেটা একদমই করছি না। প্রশাসন কোনো একটা
পদক্ষেপ নিয়েছেন তার প্লাস কি আছে, প্রশাসন যেটা বলছেন সেটা সত্যিই প্লাস কিনা, তার মাইনাস কি হতে পারে, মানুষের কি কি মানে সুবিধা অসুবিধা হতে পারে, সেগুলো দেখে আমরা বক্তব্য জানাবো। রাজ্যের তৃণমূলের 3 পদক থেকে রাজ্যসভা সাংসদ তারা বিজেপির নমিনেশন দিলেন এবং এটাকে বিজেপি নেতৃত্ব হচ্ছে একটা ব্যতিক্রম সিদ্ধান্ত, যে কথাটা তারা বলেছিলেন তৃণমূলের কাউকে দেওয়া হবে না দরজা বন্ধ। এই 3 জনের ব্যাপারে বলছেন ব্যতিক্রম সিদ্ধান্ত। দেখুন, সমাজের বিশিষ্ট মানুষের বিজেপি এর আগে বলেছিল তৃণমূল থেকে নেবেন, আবার যারা আজকে গিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন তারা নিশ্চয়ই তখন যেতেন না। অ্যাকচুয়ালি যে কোনো কারণে হোক, আপনারাও জানেন নানা, আমরা বলেছি ইলেকশন কমিশন থেকে শুরু করে নানা কারণ, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তো তারপরেই অনেকে ছটফটানি শুরু হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন একসঙ্গে কীভাবে কত লোকের একসঙ্গে শ্বাসকষ্ট হয়, কি অদ্ভুত টাইমিং, একই সঙ্গে মানে কত লোকের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। শ্বাসকষ্টে কেউ কেউ অন্য দলে চলে গেলেন, কেউ কেউ ইস্তফা দিলেন, এটা বিভ্রান্তিকর পরিস্থিতি চলছে। রাজ্যসভার যারা তারা বলছেন আমরা বিরাট বিপ্লবী, আমরা ইস্তফা দিয়ে দিলাম। আবার লোকসভার লোকেরা বলছেন আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফা দেবো না। আবার বিধানসভায় বলছে আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফার কথা ভুলেও ভাবছি না। আবার রাজ্যসভার লোকেরা বলছেন আমরা ইস্তফা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কত বড় বিপ্লবী। ফলে এই সমস্ত একটা রয়েছে। মানুষ যারা তৃণমূল কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল কর্মীরা আক্রান্ত, তৃণমূল কর্মীরা তাদের উপর নানা রকম আপদ বিপদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সময় যে নেতারা নিজেদের অঙ্কে শিবির বদল করছেন, দল বদল করছেন, চেয়ারের মোহে দৌড়চ্ছেন, এটা কষ্ট পাচ্ছেন কর্মীরা এগুলো একদম পছন্দ করেন না। সাধারণ মানুষ এই রাজনীতিটা ঘৃণা করছে। সুস্মিতা দেব বলছেন যে 4 তারিখের আগে তিনি জানতেন না তৃণমূলের দুর্নীতি রয়েছে এবং শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো। আমি আবার বলছি যে যখন সুস্মিতা দেব, আমি রিপিট করছি যে সুস্মিতা দেব তার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, আমি কোনো কটু মন্তব্য করতে চাই না, কিন্তু তার পিতা প্রয়াত সন্তোষমোহন দেবকে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন যে সুস্মিতা দেবকে অন্য রাজ্য থেকে বাংলায় এনে রাজ্যসভায় পাঠিয়েছিলেন একাধিকবার। তো সুতরাং সেগুলো তো একটু মনে রাখা উচিত। এখন যাচ্ছেন, আপনাকে যেতে হচ্ছে, কোনো একটা দলে যাচ্ছেন, যাওয়ার সময় সবাই এই ধরনের কথা বলে। আমরাও জানি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতাচ্যুত না হতেন, মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে কার কার কি কি ভূমিকা হতো সেগুলো সবাই জানেন। না, তিনি স্বীকার করেছেন যে যদি 4 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন তাহলে তিনি অবভিয়াসলি দল বদল করছেন। দেখুন, এত বড় স্বীকারোক্তি যাদের আসছে তাদের সেখানে আমি কি মন্তব্য করব? যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতায় নেই, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, তো সেই কারণে একসঙ্গে কিছু সাংসদ, কিছু বিধায়ক, কিছু প্রবলেম তাদের তৈরি হচ্ছে, তারা অনেক কিছু জানতে পাচ্ছেন, তাদের অনেক শ্বাসকষ্ট হচ্ছে, তাদের অনেক দুঃখ বেদনা ব্যথা বেরিয়ে আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন তাহলে এদেরকেই যে মমতাদির চারপাশে কি কি চেহারায় দেখা যেত সেটা শুধু আমরা নয়, আপনারাও সবাই জানেন। সুতরাং এখন এগুলো হয়েছে, দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, কি বলবো। গান্ধী মূর্তির জায়গা পরিদর্শন করতে যাচ্ছে, আপনাদের 21 জুলাইয়ের প্রস্তুতি কি হবে? আমরা তো প্রস্তুত, আমরা তো পুরো প্রস্তুত। আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। 8 বেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। গতকাল আমরা দেখলাম যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় আদালতের নথি দেখিয়ে তারাই আসল তৃণমূল এই কথা বলছে, মানে
এই জায়গাটা শুনুন, আমি একটা কথা বলি, 2.5 মাস আগে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছেন, 2.5 মাস আগে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা নমিনেশন নিয়ে তারা জমা দিয়ে তারা ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটা পেয়েছেন। 2.5 মাস 2 মাস আগে তারা তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা নিয়ে নিজেদের নির্বাচন করেছেন। তারা বলছে আসল প্রমোট করছে কে? আমাদের প্রতিপক্ষ। ব্যবহার হচ্ছে কি? কেন্দ্রের রাষ্ট্র শক্তি। মদত দিচ্ছে কারা? নির্বাচন কমিশন। এভাবে হয়? তারা মুখে বলতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। 2-2.5 মাস আগে মনে হলো না? 2-2.5 মাস, 2 মাস যে ঘাসের উপর জোড়া ফুল সিম্বলটা নিয়ে দাঁড়িয়েছে, সেটাও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সই করে ওদের জমা দিতে হয়েছে ইলেকশন কমিশনে। যে ব্যাংক অ্যাকাউন্টের দিকে আঙুল তুলছে, সেই অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা করে নিয়ে নিজেরা ইলেকশন লড়েছে। আজকে বলছে আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেউ কোনো দল বদলের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আঙুল থেকে এখনো কালির দাগ ওঠেনি, তার আগে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে, বাকিটা মানুষ নিশ্চিতভাবে দেখবেন। ওটা আপনাদের তো ওটা ক্লারিফাই করে দিয়েছে। ওরা দাবি করছে যে ওরা এখন আসল তৃণমূল, আপনারা যদি ওইসব প্রতিশ্রুতি ব্যবহার করেন আইনি পদক্ষেপ নেওয়া হবে। বেআইনি কাজ ও দেখা যাবে কার কত দৌড়, দেখা যাবে। এই খেলা একদিনের খেলা নয়। কিছু কিছু খেলার ফলাফল সকালে খেললে বিকেলে বেরোয় না, তার সঙ্গে সময়ের সম্পর্ক থাকে। গভীর চক্রান্ত, তৃণমূলকে যারা ভয় পায়, শুধু বাংলায় নয়, জাতীয় পার্সপেক্টিভে যারা তৃণমূলকে ভয় পায়, তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজটি তারা করাচ্ছেন কিছু ব্যক্তিকে দিয়ে। আমি সকলকে দোষ দেব না, কয়েকজন লোভী, কয়েকজন বাঁচতে যাচ্ছেন, বাকিদের অনেকের উপর চাপ আছে, নানা ধরনের বিষয় আছে। তো সেখানে দাঁড়িয়ে একটা বাংলার মানুষ জানেন যে তৃণমূলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন। কি আশ্চর্য কথা! এরা যদি এত বড় নেতা হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া তৃণমূলকে নিয়ে আপনারা দাবি দাবা জানাতে যাচ্ছেন কেন? তাহলে ছেড়ে দিয়ে নিজের একটা দল তৈরি করে দেখান না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলটা নিজে হাতে তৈরি করেছিলেন। তাহলে আমরা আসল না করে আপনারা একটা দল তৈরি করে দেখান না। কে বরণ করেছে? আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল থেকেই কেউ এমএলএ, কেউ এমপি, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত, কেউ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ অমুক ছিলেন, কেউ তমুক ছিলেন। আপনাদের প্রতিষ্ঠা, আপনাদের সম্মান, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভাঙিয়েই হয়েছে। তো যান না, কেউ নতুন করে একটা শুরু করে দেখান না। এই বর্ষিয়ান অভিজ্ঞ নেত্রী যেটা তৈরি করে গেছেন, সেইটা আমাদের বলছেন কেন? তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে ভোট পরবর্তী হিংসা এবং একজনের টিকিট 1 কোটি টাকা টিকিট নেওয়ার অভিযোগ বলতে পারবো না যারা গ্রেপ্তার হয়েছেন তিনি বা তারা যারা আইনজীবী আছেন, বলতে পারবো না। এগুলো তো সব ওই বালিশ তৃণমূল বলতে পারবে। সেবাশ্রয় আমি বললাম তো, তো বালিশ তৃণমূল, ওরা বালিশ তৃণমূল বলতে পারবে। একটা লোক খামোখা হেঁটে হেঁটে চলে যাবে, একটা উনি তো বলছেন আমন্ত্রণ পেয়েছেন বলেই গেছেন, তো ওদের ব্যাপার, ওরা বুঝবে। এটা আমি তো অবাক হয়ে গেলাম, কি অপূর্ব কম্বিনেশন। তাকিয়া তৃণমূলের, বালিশ তৃণমূলের, চাটন তৃণমূলের, কি অপূর্ব। যে অভয়ার সময় যে ডাক্তারবাবু ছিলেন বিপ্লবী, তিনিও যে মিটিংয়ে বসে, আবার যার বিরুদ্ধে নাকি তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তিনিও একই মিটিংয়ে বসে। এক অপূর্ব বালিশ তৃণমূল। যে অভয়ার হয়ে যিনি বিপ্লবী, তিনিও বসে, আবার ডেড বডি পুড়িয়ে দেওয়া অভিযোগ যার বিরুদ্ধে, তিনিও বসে। কি সুন্দর মিলেমিশে সবাই বসে আছেন। সেটা তো যিনি অ্যারেস্ট হয়েছেন আর বালিশ তৃণমূল এরা বলতে পারবে।
শিবাশ্রয় ভুল চিকিৎসার জন্য এক মহিলার পা বাদ দিয়েছিল এবং সেই মহিলাকে একটা স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছিল। সেই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে প্রেসক্রিপশন ভুল লেখা হয়েছিল, মডার্ন মেডিসিন কেউ লেখেনি, অন্য কেউ প্রেসক্রিপশন লিখে রাখতে পারেন, হাতুড়ে হতে পারে ওষুধের ভুল ডোজ। বলতে পারবো না, একেবারেই বলতে পারবো না। শিবাশ্রয় নিয়ে বারংবার সেবাশ্রয়ের সম্পর্কে সেবাশ্রয় তো আমাদের দলের কোনো কর্মসূচি নয়, এবং সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জীবনে যাইও নি। ফলে সেবাশ্রয় যারা করেছেন, যারা যেতেন, যারা পাহারা দিতেন, যারা ছবি তুলতেন, সম্ভবত তারা বিস্তারিত বলতে পারবেন, আমি বলতে পারবো না। কিছুদিন আগে 16ই আগস্ট মানে খেলা হবে দিবস পালন হলো, এবার সেখানে আয়ুষ্মান দিবস পালন করার কথা বলা হচ্ছে, এবং এটা ডেটটা কি ডেট? দেখুন, ইতিহাসের কিছু কিছু অধ্যায় থাকে, যে অধ্যায়গুলিকে আমার মনে হয় ইতিহাসের অন্তরালে থাকাই ভালো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অনেক ক্ষত খানিকটা আমরা সবাই আবার সেটাকে একসঙ্গে থাকা, মিলেমিশে সুন্দরভাবে খারাপ জিনিসগুলো বর্জন করে আমরা থাকতে শুরু করি। এখন যদি বারবার ক্ষতচিহ্নটা নিয়ে আলোচনা এবং কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়, তাতে আমার মনে হয় সেই ক্ষতকে যেন আবার জাগিয়ে তোলার একটা বিষয় হয়ে যায়। তো বোধহয় আমাদের চারপাশে সমাজে কখনো এই ধরনের কোনো খারাপ ঘটনা যা আছে সেগুলো আমরা নিশ্চয়ই সতর্ক থাকবো, মনে রাখবো, কিন্তু সেগুলোকে এমনভাবে সেলিব্রেট করার আকারে ফিরিয়ে আনবো না। কোন দিন শুনবো সতীদাহ দিবস পালন হচ্ছে, এখন সতীদাহ দিবস কোন দিন শুনবো যে একসময় হতো, তাহলে আমরা সতীদাহ দিবস পালন করি। আরে যেটা খারাপ জিনিস ছিল, যেটাকে আমরা বর্জন করে ফেলেছি, তার আবার দিবস পালন করে আমাদের কী লাভ আছে? আয়ুষ্মান দিবস পালন হলো। আয়ুষ্মান দিবস যে কোনো দিনই হতে পারে, তার সঙ্গে তো আর খেলা হবে দিবসের কি সম্পর্ক? 16ই আগস্ট খেলা হবে দিবসের একটা প্রাসঙ্গিকতা ছিল, 16ই আগস্ট একটা ঘটনা ঘটেছিল, তার থেকে খেলার মাঠে আরও ভালো করে সুন্দর করে রক্তদান ইত্যাদি এইসবের, তার সঙ্গে আয়ুষ্মানের কি সম্পর্ক? এবং আয়ুষ্মান তো আবার তাহলে ক্রাইটেরিয়া দেখতে হবে, কারা পালন করতে পারবে আর কারা পালন করতে পারবে না। আয়ুষ্মান দিবস বললেই হলো? আয়ুষ্মান ভারতটাই সবাই পায় না, তা আয়ুষ্মান দিবস সবাই পালন করবে কি করে? তার থেকে তো আবার ক্রাইটেরিয়া করতে হবে, এই থাকলে হবে না, ওই থাকলে পাবে না। দলবদল নিয়ে দিলীপ ঘোষ এবং সমীর ভট্টাচার্যের মধ্যে মতবিরোধ। দিলীপ ঘোষ বলছেন যে দলের সংবিধানে কোথাও লেখা আছে যে অন্য দল থেকে নেওয়া যাবে না, আমাদের মুখ্যমন্ত্রী তো তৃণমূল থেকে এসেছে। এটা তো বিজেপির ঘরের সমস্যা, এটা বিজেপির সম্পূর্ণভাবে ঘরের সমস্যা। বিজেপিতে এই মুহূর্তেও তারা মনে করছেন যে রাজ্যসভায় ঠিক পাঠাবার মতো তাদের লোক ছিল না, সেই কারণে তারা তৃণমূল থেকে একটু নিয়ে টিয়ে গেছেন। এবার দিলীপবাবুর সময় দিলীপবাবু অস্বীকার করবেন কি করে, কারণ তিনি তো যোগদান মেলা চালিয়েছেন, তো যোগদান মেলা চালিয়েছেন। ফলে এটা পুরোপুরি বিজেপি ওয়ার্কারদের, যারা বিজেপির কর্মী, দেখুন বিজেপির ওয়ার্কারদের সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল আছে। বিজেপি যারা করেন তাদের যে ন্যায়নীতি বিশ্বাস, আমাদের যে একটা গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ব্যাপার, তো যাই হোক, কিন্তু এটাও তো ঘটনা, যে কর্মীরা দাঁতে দাঁত চেপে বিজেপিটা করেছেন, এখন যদি তারা দেখেন কোন এলাকার কাউন্সিলর, কোন এলাকার পঞ্চায়েত, কোন এলাকার সাংসদ, কোন এলাকার বিধায়ক, তারা হঠাৎ সব গিয়ে ভালো তৃণমূল সেজে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বসে চা খাচ্ছেন আর বিজেপির ঘাড়ে গিয়ে চাপছেন, তাহলে তো দুদিন বাদে এই নেতাদেরই তো বিজেপি নেতা বলে মেনে নিতে হবে। তাহলে যে ওয়ার্কাররা এতদিন ধরে বিভিন্ন এলাকায় বিজেপিটা করলেন, তো তাদের মাথায় গিয়ে তো এই তৃণমূল বসবে। ইতিমধ্যেই তো বিজেপিটা তৃণমূলের অ্যালমনি অ্যাসোসিয়েশন হতে শুরু করেছে, এদিক ওদিক থেকে দু একজন আসেন, শঙ্করবাবু আছেন সিপিএম থেকে, বঙ্কিমবাবু আছেন সিপিএম থেকে, কিন্তু এখন যা চলছে তাতে তো বিজেপিটা তো খানিকটা অ্যালমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল কংগ্রেস তো হয়েই গেছে, তো সেটা নিয়ে ওদের ঘরের সমস্যা হবে তো স্বাভাবিক ব্যাপার। অনেকে বলছেন যে কেউ মৃতপ্রভু তৃণমূলের থেকে চলে যাচ্ছে, তৃণমূলের একটা অংশ, কেউ চলে যাচ্ছে বিজেপি থেকে, বলছে রক্ষা করবে পাওয়ার জন্য চলে যাচ্ছে। কিসের রক্ষা করবে? এ বাঁচার জন্য। তো আমরা তো বারবার বলছি সেটা, আমরা তো সেটাই, আমরা তো একদম বলছি, যারা তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছেন, আমরা সকলকে একবারও এক বন্ধনীতে দোষারোপ করছি না। এর মধ্যে কয়েকজন আছেন, কেউ যাচ্ছেন লোভে, কেউ যাচ্ছেন অবৈধ সম্পত্তি বা কুকীর্তি বাঁচাতে, কেউ যাচ্ছেন খুনের মামলা থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন পুরনো দাদাগিরি সন্ত্রাস করেছিলেন তার থেকে বাঁচতে, কেউ যাচ্ছেন অন্য কোনো লোভে পড়ে, আবার অনেকে পুলিশ প্রশাসনের চাপে
ঘনিষ্ঠরা অ্যারেস্ট হচ্ছে, এই সমস্ত চাপে টাপে এইসব হচ্ছে। তো ফলে আমরা তো বারবার বলছি, কেউ ভালোবেসে দূরত্ব তৈরি করছে না। তো এটা তো একেবারে দু একটা কুনকি হাতিকে ছাড়া হয়েছে, আর তারপরে সেগুলো নিয়ে মানে তারা ওই যে বাঁচতে চাই বিজেপি তাই কেস আর কি। ওই যে আমার প্রচুর অবৈধ তোলাবাজি প্রচুর করেছি, বলছে বাঁচতে চাই বিজেপি চাই, চলে এসো। কেউ খুনের মামলার আসামি ছিলেন, খুনি স্ত্রী, যিনি খুন হয়েছিলেন তার স্ত্রী চলে গেছে মুখ্যমন্ত্রীর কাছে, আপনার যদি বাঁচতে হয় বাঁচতে চাই বিজেপি তাই। তো ফলে এইরকম অনেক কেস রয়েছে যারা নিজেদের আড়াল করতে তারা এই দূরত্ব বাড়াচ্ছেন। আমি কোনো অবস্থাতেই সকলকে এর মধ্যে ফেলছি না। কলকাতা বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে। বিমানবন্দরের ভেতরে আপনারা যে মসজিদ, কোনো মন্তব্য করব না, কোনো মন্তব্য করব না। যেটাই হোক, যাদের যাতায়াত আছে বা যারা ওখানে থাকেন সকলকে বুঝিয়ে সহমতের ভিত্তিতে এই জিনিসটা যেন, এটা দীর্ঘদিনের ইস্যু, এটা দীর্ঘদিনের ইস্যু। যেটাই প্রশাসন করুন নিশ্চয়ই ইতিবাচক মন নিয়েই সবাই সহযোগিতা করবে। একটা বিষয়টার সকলের সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যের ভিত্তিতে ভালোভাবে হোক। কেএমসি ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে 144 থেকে 160, 200 করা হচ্ছে এবং তাদের পার ওয়ার্ডে প্রায় 16,500 টার্গেট দেওয়া হচ্ছে। এই লিমিটেশনটা সেটা প্রশাসনিক বিষয়, এটা দল আমাদের নিশ্চিতভাবে খতিয়ে দেখবে এবং সেই অনুযায়ী আমরা আবার করব। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যত ডিলিমিটেশন করুক যাই করুক, কলকাতা কর্পোরেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের দখলেই থাকবে, লিখে রেখে দিন। সুরজির সঙ্গে দখল নিয়ে নিল সৌরভ সিংরা, বিশ্বাস মহারাজকে বার করে দিয়ে এখন সেক্রেটারি হয়ে গেছে, নতুন রেজলিউশন করে সেক্রেটারি হয়ে গেছে। আমি একেবারেই বলতে পারবো না, আমি একেবারে বলতে পারবো না, কারণ যার কথা বলছেন, যিনি দীর্ঘদিন ধরে ওই ক্লাবের সঙ্গে ছিলেন, তিনি তো এখন আবার ভালো তৃণমূলের সহসভাপতি। তো ফলে আমার মনে হয় বিজেপি আর ভালো তৃণমূল আলোচনা করে বিষয়গুলো দেখুক, এগুলো আমাদের বিষয় না। তিনি আসলে আবার দেবেন বলে আমি নেই আর কি। আরে যারা আজকে তৃণমূল থেকে চলে যাচ্ছে বা আজকে যারা তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন, এরাই তো মমতাদিকে ঘিরে থাকতো, তখন আমি থোড়ি তোমার সামনে বসে আমি প্রশ্নের উত্তর দিতাম। এখানে দেখতে সেজে গুজে অন্য লোক বসে আছে, ওই ধানটা তো সব ওদিকে চলে গেছে। রথযাত্রা উপলক্ষে হ্যাঁ, যেগুলো যে রথযাত্রা যে কমিটি আছে তাদেরকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী রথযাত্রা উপলক্ষে এই অন্তত 60টি কমিটিকে, যা শুনেছি, 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে বলেছেন প্রথমে তাড়াহুড়ো করে হয়েছে, তো তাড়াহুড়ো করে হয়েছে বলে যারা বাদ গেছেন তাতে ওইখানে দুটো বিষয় বলার আছে। এক হচ্ছে রথযাত্রার ক্ষেত্রে সরকার যদি কোনো অনুদান দেন, আমি নিশ্চয়ই আমরা তার বিরোধিতা করতে যাচ্ছি না, কিন্তু দুই, এরকম একটা দেওয়া হচ্ছে, যদি একটা আবেদন চাওয়া হতো তাহলে বহু প্রতিষ্ঠান মঠ যারা করেন তারা কিন্তু একটা নিরপেক্ষভাবে আবেদন রাখার সুযোগ পেতেন। এই যে মানে আপনি একটা লিস্ট তৈরি হয়ে গেল, একটা যে লিস্ট তৈরি হয়ে গেল, তাহলে সবাই আবেদনটুকু করার একটা ক্রাইটেরিয়া থাকলে একটা সুযোগ অন্তত পেতেন। আর 3 নম্বর কথা, যখন দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছিলেন তখন যারা রেড়ে করে উঠেছিলেন তারা এখন কি বলবেন? আমরা নিন্দা করছি না, রথযাত্রা একটা সামাজিক ইভেন্ট, নিশ্চয়ই ধর্ম, কিন্তু সেটা একটা সামাজিক ইভেন্টে পরিণত হয়। সেখানে যদি রাজ্য সরকার কোনো কমিটিকে টাকা দেন, কোনো বিরোধিতা করছি না, শুধু এই আবেদনটা যদি সকলকে করার সুযোগ দিতেন তাহলে আমরা এমএলএ হিসেবেও আমাদের এলাকার কিছু আমরা নাম পাঠানোর সুযোগ পেতাম। দিতেন কি দিতেন না আপনাদের ব্যাপার, কিন্তু এখানে যেমন সুযোগই পাওয়া গেল না, কোথা থেকে লিস্ট হয়ে গেল বোঝা যাচ্ছে না। বলছে পরের বছর, কেন পরের বছর, কেন এবছর হবে না? আর 3 হচ্ছে শেষে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুজোর ক্ষেত্রে অনুদান শুরু করেছিলেন তখন এক বাক্যে সবাই বলেছিল পুজোর কেন অনুদান, তো কই? তো এখন তো সেই সব আওয়াজের কিছু নেই। বিজেপিও তো তখন আপত্তি করেছিল, বিজেপিও তো তখন বলেছিল কেন এইভাবে টাকা বিলোনো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু শুভেন্দুবাবুর রথে টাকা দেওয়াকে বিরোধিতা করছি না,
কিন্তু বিজেপির যে নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপূজায় টাকা দেওয়ার বিরোধিতা করেছিলেন, ছোট করে দেখিয়েছিলেন, খাটো করেছিলেন, তারা আজকে কি বলবেন? আমরা অনুরোধ করব যে এটা আরও সকলকে সুযোগ দেওয়া উচিত, যে যারা রথ বার করেন, বিভিন্ন সংস্থা আছেন, এখন কাদের কথায় কারা এই প্রথম দফা বাঁচল, তার মানে কয়েকজনের কাছে খবর ছিল, তার মানে তাদের কিছু নাম করা খুব পরিচিত, আর বাকি যার যার চেনা যে লিস্টে ঢুকে যাবে। তো সেটা যদি একটু সকলের জানা থাকতো, তাহলে আমরা বিধায়করা বা যারা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি আছেন বা সামাজিক সংগঠন যারা আছেন, তারাও আবেদন করার সুযোগ পেতেন। না, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়ে গেছেন দীঘাতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে, যে জগন্নাথ দেবকে কেন্দ্র করে যে একটা পর্যটন সার্কিট তৈরি হতে পারে, একটা তীর্থ সার্কিট তৈরি হতে পারে, সেটা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক ধর্মের স্থানগুলির পরিকাঠামো উন্নয়ন করে মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার সেটা দেখিয়েছেন। মাননীয় আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি নতুন আরও কিছু করেন নিশ্চিতভাবে স্বাগত, কিন্তু এর আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বৃত্তে এই কাজটা করে গেছেন, সেটা উল্লেখ না করাটা কিন্তু ঠিক হবে। হাইকোর্ট মানে মামলা দায়ের করা স্টেজে মামলা করা হচ্ছে এবং হাইকোর্টের বিচারপতি তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। দেখুন, গুন্ডা দমন আইন, আমি আবার বলছি, গুন্ডা দমন আমরা সবাই, এটা আদালত এখন দেখবে, আমরা আশা করি এটা আরও চলবে গোটা বিষয়টা। গুন্ডা দমন আমরা সবাই চাই। এর আগে আইপিসি সিআরপিসি ছিল, পরবর্তীকালে ন্যায় সংহিতা এসছে, কিন্তু তারপরেও যে কয়েকটি পার্টিকুলার জিনিস আনা হয়েছে, গুন্ডা দমন আমরা সবাই চাই। কিন্তু গুন্ডা দমনের নামে এমন কিছু পদক্ষেপ রয়েছে যে কোর্ট জুডিশিয়ারিকে ইগনোর করা হচ্ছে, কোর্ট বা বিচার ব্যবস্থা, বিচারকের ভূমিকাই থাকছে না, কোর্টের প্রোডাকশন দেওয়ার ব্যাপারই থাকছে না, রাজ্য সরকার নিয়ন্ত্রিত অ্যাডভাইসারি কমিটি কোর্টের জায়গায় চলে আসছে, উকিল দিতে পারবেন না, আইনজীবী দিতে পারবেন না, অ্যারেস্ট মেমো সঙ্গে সঙ্গে দিতে হবে না, কেস ডায়েরি সঙ্গে সঙ্গে দিতে হবে না। অর্থাৎ গোটা ব্যাপারটা পুলিশের হাতে এমনভাবে ক্ষমতা দেওয়া হচ্ছে যে কাউকে যদি কোনো পুলিশ টার্গেট করে নেয় বা ক্ষমতাসীন দল যদি কাউকে টার্গেট করে নেয়, তো তার উপর দমন পীড়নের সমস্ত রকম পদ্ধতি এই বিলটার মধ্যে রয়েছে। ফলে এর কিছু ক্লজ এবং সাব ক্লজ অবিলম্বে কোর্টের হস্তক্ষেপ জরুরি। মুখ্যমন্ত্রী বলছেন যে 34 বছরের হারমাদ্দার, 15 বছরের তৃণমূলের গুন্ডারা, এইটা মাথায় রেখেই এই আইনটা করা হয়েছে। এটা কোনো কাজের কথা নয়। তার কারণ হচ্ছে এর আগে আইপিসি ছিল, সিআরপিসি ছিল, এরপরে তো ন্যায় সংহিতাও ছিল। তো সুতরাং আইনে যা যা আছে, যদি তার উপর দাঁড়িয়ে কেউ পদক্ষেপ নেন, কেউ তো আপত্তি করবেন না। কিন্তু একজনকে অ্যারেস্ট করলে আপনি 24 ঘন্টার মধ্যে কোর্টে তুলে আপনার অ্যারেস্টকে আপনি জাস্টিফাই করবেন না, আপনি প্রায় 1 বছর আটকে রাখতে পারবেন এবং সেখানে কোর্টের কোনো ভূমিকা থাকবে না, গোটাটাই রাজ্য সরকারের হাতে। এটা কি করে হতে পারে? ফলে সেই পার্টিকুলার কয়েকটা ক্লজ সাব ক্লজের ক্ষেত্রেই এই আপত্তিটা থাকছে। আপনি বলেছেন লাইকালি বিরুদ্ধে 20টা ধারা বা প্রয়োগ করা হয়েছে, 20টা ধারা। দেখুন, যদি কেউ প্রতিবাদ করলেই বা কোনো প্রশ্ন তুললেই অ্যারেস্ট করা হয় এবং তাকে যদি মামলায় ধারার পর ধারা বা মামলার পর মামলা দিয়ে বিপর্যস্ত করা হয়, সেটা গণতন্ত্রের পক্ষে কোনো অবস্থাতেই শুভ নয়। আমরা ওই এলাকা থেকে আমাদেরও বিভিন্ন সোর্স দিয়ে আমরা খবর নিচ্ছি যে অ্যাকচুয়ালি কী ধরনের ঘটনা ঘটেছে, তার সংশ্লিষ্ট ব্যক্তির কী ভূমিকা ছিল। শুধুমাত্র তিনি যদি পুলিশ প্রশাসনের কিছু কাজের প্রতিবাদ করে থাকেন, তার জন্যই যদি তাকে অ্যারেস্ট করা হয়, সেটা ঠিক নয়। আবার পুলিশও কিছু বক্তব্য, কিছু অভিযোগ জানিয়েছে, পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিছু বক্তব্য ধারা দিয়ে বলা হয়েছে। ফলে আমরা ওই এলাকা থেকে খবর নিচ্ছি। থ্যাংক ইউ।